সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রভাত। আজ 12ই ডিসেম্বর 2013, রোজ বৃহস্পতিবার। প্রতিদিনকার মতো আজকেও কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহ নিয়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি এবং দৈনিক পাকখালীর নির্বাহী সম্পাদক জনাব বিশিষ্ট সাংবাদিক জনাব ফজলুল কাদের চৌধুরী। জনাব ফজলুল কাদের চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা পত্রিকার শিরোনামগুলো একটু দেখে নিচ্ছি। দৈনিক কক্সবাজার, কাদের মোল্লার ফাঁসির রায় আজ ফের শুনানি। হাসিনাকে ফোন পান কি মুনের, সংলাপ চালিয়ে যেতে দুই দল রাজি। জেলায় জামাত শিবিরের অবরোধ ও ভাঙচুর। দৈনিক সমুদ্রকণ্ঠ, নজিরবিহীন হরতাল অবরোধে কক্সবাজার অচল, সরকারি প্রযোজনায় কাদের মোল্লা নাটক। আজ ফাঁসি না হলে এবছর আর হবে না। দৈনিক আমাদের কক্সবাজার, কাদের মোল্লার ফাঁসির রায়কে কেন্দ্র করে উত্তপ্ত উখিয়া, গাছ কেটে সড়কে ব্যারিকেড সৃষ্টি। শহরে জামাত শিবির ও পুলিশের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া। খালেদার সঙ্গে চীনা প্রতিনিধি দলের বৈঠক। দৈনিক সৈকত, টলবে না বিএনপি, আওয়ামী লীগের শর্ত। মোল্লার ফাঁসি পুনর্বিবেচনা শুনানি আজ পর্যন্ত মুলতবি। কক্সবাজার শহর আধাবেলা অচল, জামাত শিবিরের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া, ভাঙচুর ও মাথা ফেটেছে পুলিশ কর্মকর্তার। দৈনিক হিমছড়ি, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের চেষ্টার প্রতিক্রিয়া, পুলিশ সহ আহত 10, জেলাব্যাপী নজিরবিহীন হরতাল, অবরুদ্ধ শহর। দুই দলের মধ্যে গঠনমূলক আলোচনা চলবে। জনাব ফজলুল কাদের, আমরা প্রায় সবগুলো পত্রিকায় প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি কাদের মোল্লার ফাঁসির রায় একদিকে আছে, আরেকদিকে সংলাপের দুই পক্ষের মধ্যে, রাজনৈতিক দুই পক্ষের মধ্যে সংলাপের বিষয়টা চলে এসেছে। এবং আমরা জানি যিনি এটার প্রধান উদ্যোক্তা, যে জাতিসংঘ থেকে যিনি প্রতিনিধি এসেছেন ফার্নান্দেজ তারানকো, তিনি গতকালকেই চলে গেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করে গেছেন যে সংলাপ চালিয়ে যাবেন দুই দলই। পাশাপাশি কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে জামাত শিবির দেশব্যাপী তো বটেই, আমাদের কক্সবাজার জেলায়ও গতকাল একেবারে কোনো কোনো পত্রিকায় নজিরবিহীন হরতাল, অবরুদ্ধ এই ধরনের শব্দ ব্যবহার করেছে। সার্বিক বিষয় নিয়ে আমাদের যে সংলাপ এবং কাদের মোল্লার পাশাপাশি কাদের মোল্লার ফাঁসির আজকের শুনানি চলছে, যদিও এটা একটা বিচারাধীন বিষয় এবং বেশি কথা বলা সম্ভব না, তারপরেও সম্পূর্ণ রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনগুলো কেমন যাবে বলে আপনার ধারণা? ধন্যবাদ দিলওয়ার চৌধুরী। আজকে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনি উপস্থাপন করেছেন। একটা হচ্ছে কক্সবাজার অচল, আর কাদের মোল্লার ফাঁসি। কাদের মোল্লার ফাঁসি আলোচনাটা আজকে বেশ কয়েকদিন ধরেই চলছে। ফাঁসি হওয়ার কথা ছিল, ফাঁসির প্রস্তুতি নেওয়া হয়েছিল। হঠাৎ করে কাদের মোল্লার আইনজীবীদের তৎপরতায় এটা একেবারে শেষ প্রান্তে গিয়ে চেম্বার জজ এটাকে স্থগিত করেন। আমরা সাধারণত জানি একটা মানুষের যখন ফাঁসির অর্ডার হয় তখন তার চূড়ান্ত বিচারকেরা একেবারে চূড়ান্ত ভাবেই ওনারা মনে করেন যে সিদ্ধান্ত নেন যে এটার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকবে না এবং বিচারটা এমন হবে যাতে এর মধ্যে কোনো ফাঁক ফোকর খোঁজা সম্ভব না। বিচারকেরা সম্পূর্ণভাবে নিশ্চিত হন যে উনি ফাঁসির আসামি হিসেবে
উনি উপযুক্ত এবং ওনার ফাঁসি হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে কাদের মোল্লার ব্যাপারে চেম্বার জজ একেবারে শেষ প্রান্তে গিয়ে উনি স্থগিত করেছেন। অর্থাৎ এই আইনের মধ্যে কিছু ফাঁক ফোকর ছিল যেটা স্থগিত করার মতোই। এই ফাঁক ফোকরটা কেন রাখা হলো, এটা আমাদের সবার প্রশ্ন। এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা হতাশ হয়েছে এই জন্য যে সরকারি যে আইনজীবীগুলো ছিল, আইনজীবীগণ ছিলেন, তারা যথার্থভাবে তাদের কার্যক্রম চালাতে পারেনি। ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন আপনি? আমি ব্যর্থ হয়েছেও মনে করব, এবং একটা ফাঁসির আসামি চূড়ান্ত রায়ের মধ্যে এতগুলো ফাঁক ফোকর কেন থাকবে, এটা জাতির একটা প্রশ্ন। যাই হোক, শুনানি হচ্ছে, শুনানিতে কি হয় আমরা জানি না। বেশ কয়েকটা পত্রিকায় আমরা দেখেছি আজকে যে কাদের মোল্লার ফাঁসি নিয়ে নাটক, এখানে একটা পত্রিকা লিখেছে। এগুলো যদি রাজনৈতিক সরকারি প্রযোজনায় এটা একটা নাটক হচ্ছে বলে বেশ কয়েকটা পত্রিকায় লিখেছে, অনেকটা সরকারকেই পরোক্ষভাবে দায়ী করা হচ্ছে। এবং এই ধরনের বিষয় নিয়ে নাটক করাটা যদি হয় তাহলে এটা হবে খুব দুঃখজনক, জাতির জন্য এটা দুঃখজনক। হয় কাদের মোল্লা ফ্রি হবেন অথবা তার ফাঁসি হবে, মৃত্যুদণ্ড। আর দ্বিতীয় যে বিষয়টা কক্সবাজারে যে কথাটা আপনি বলছেন যে অবরুদ্ধ কালকে নতুন একটা জিনিস দেখা গেছে, জামাত শিবিরের পিকেটিং এর সময় ছোট ছোট বাচ্চারা ব্যবহৃত হয়েছে। এটার জন্য একটা আইন আছে, যারা ছোট বাচ্চাদের ব্যবহার করবে তাদের শাস্তির বিধান রয়েছে। কালকে দেখা গেছে যে অনেক ছোট ছোট বাচ্চারা এখানে ইট পাটকেল ছুড়ে গাড়ি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এই বাচ্চাদের ভিতর যদি সন্ত্রাসী কর্মকাণ্ড ঢুকে যায়, আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার বলে আমরা মনে করি। তো আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবেন, আমাদের বাচ্চারা যাতে সন্ত্রাসী না হয়, আমাদের ছোট ছোট বাচ্চারা যদি ভবিষ্যতে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমে আগ্রহী না ওঠে, সেদিকে দায়িত্বশীল ভূমিকা আচরণ করা, ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করছেন? দৈনিক বাকখালী, জীবন থাকতে তিস্তা ছিটমহল চুক্তি হতে দেবেন না মমতা, বাংলাদেশ সীমান্ত সিল করে দিয়েছে পশ্চিমবঙ্গ, সমাধান আসতে হবে নিজেদের মধ্য থেকে, তার কক্সবাজার মুক্ত দিবস 12ই ডিসেম্বর 1971 সাল। চলমান সংকটে দৃশ্যমান অগ্রগতি নিয়ে কর্মসূচি চলবে বিএনপি। দৈনিক আজকের দেশ বিদেশ, সংলাপ ছাড়া সংকট সমাধান হবে না, হরতালে জামায়াত শিবিরের নজিরবিহীন প্রতিক্রিয়া, সমঝোতা প্রস্তাবে আওয়ামী লীগ বিএনপির বৈঠক। পেঁয়াজের দাম বাড়ছেই, কতিপয় ব্যবসায়ীদের মজুতদারির অভিযোগ, উখিয়া পেঁয়াজের সংকট, ঈদগাঁওতে 180 টাকা। দৈনিক সমুদ্র বার্তা, জেলা জুড়ে জামাত শিবিরের তাণ্ডব, এসআই সহ আহত 10, প্রধানমন্ত্রীকে বান কি মুন ও কেরির ফোন সংলাপের তাগিদ তারানপুর, কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার শুনানি আজ। দৈনিক ইনানি, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে অশান্ত কক্সবাজার, ইয়াবা ব্যবসায়ী ভাইকে রক্ষার মিশনে বিপদী, কাদের মোল্লার রিভিউ আবেদনের শুনানি ফের আজ। সাংবাদিক সম্মেলনে তারানপুর, দুই দলই আলোচনা চালিয়ে যেতে সম্মত। প্রায় প্রত্যেক পত্রিকায় সাধারণত কাদের মোল্লার ফাঁসির বিষয়টি এবং তারানপুর বিষয়টি এসছে। দৈনিক বাকখালীতে একটি ব্যতিক্রমী একটা সংবাদ আমরা প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি, জীবন থাকতে তিস্তা ছিটমহল চুক্তি হতে দেবেন না মমতা, বাংলাদেশ সীমান্ত সিল করে দিয়েছে পশ্চিমবঙ্গ। আসলে আমাদের এই তিস্তা ছিটমহল নিয়ে এবং আরো বেশ কিছু বিষয় নিয়ে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের সাথে বেশ টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। আমরা মাঝে মধ্যে এই বিষয়টা চোখে পড়ে বা গণমাধ্যমে আসে, কিন্তু কিছুদিন পরে আবার সেটা চুপচাপ হয়ে যায়। এই ব্যাপারে আমাদের আর কোনো ফলো আপ আমরা পরবর্তীকালে পাই না।
তো এই বিষয়টা মমতা যে এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একজন মুখ্যমন্ত্রী, এর আগের সময়ে কিন্তু এই বিষয়গুলো খুব সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখা হতো। এখন তিনি এই ব্যাপারে খুব আহ, একটু কড়া অবস্থান নিয়েছেন বলে মনে হচ্ছে। আপনার কি ধারণা এইসব বিষয়গুলো কি আমাদের সেই 72 সালে এবং বঙ্গবন্ধুর আমলে এইসব বিষয় নিয়ে পার্শ্ববর্তীর সাথে একটা চুক্তি হয়েছিল বলে আমরা জানি, ছিটমহল নিয়ে আমাদের অঞ্চল থেকে ওদেরকে হস্তান্তর করাও হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পেরেছি। এই বিষয়টা আসলে সাংবিধানিক ব্যাপারটা কিরকম, রাজনৈতিক বিষয়টা কিরকম, এবং সরকার থেকে সরকারের আর কারণ মমতা ব্যানার্জি তো নয়, মূলত ভারত সরকার হচ্ছে দিল্লির সরকারটাকে আমরা মূলত রাষ্ট্রীয় সরকার হিসেবে মনে করে থাকি। এক্ষেত্রে তাদের রাষ্ট্রীয় সরকারের অর্থাৎ দিল্লির সরকারের মনোবৃত্তি, আঞ্চলিক সরকারের মনোবৃত্তি এবং আমাদের সরকারের কার্যক্রম বা পদক্ষেপ, সার্বিক বিষয় নিয়ে আপনার কি ধারণা? জি, আমরা এখানে স্বাধীনতার পরে মুজিব ইন্দিরা চুক্তি নামে একটা চুক্তি হয়েছিল। ছিটমহল গুলো কিছু ভারতের অংশে পড়েছে, কিছু আমাদের বাংলাদেশের অংশে পড়েছে। ছিটমহল গুলোর জনসাধারণ না ঘরকা না ঘাটকা এই ধরনের অবস্থান নিয়েছে। ওদের এখানে কোনো বিদ্যুৎ নেই, লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা নেই। একটা একটা মানে নাগরিক এবং রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত বঞ্চিত এই ধরনের কারণ ওরা যদি বাংলাদেশে আসতে চায় তাহলে ভারতের অনুমতি নিয়ে আসতে হবে, এবং বাংলাদেশের মানুষ ওখানে যদি ভারতে যেতে হয় অনুমতি, এই ধরনের ওরা দরজা বন্ধ থাকে এবং সপ্তাহে বোধহয় 2-3 দিন এটা বের হওয়ার সুযোগ হয়। এই ধরনের বন্দি জীবনে ওরা চাচ্ছিল যে একটা সুরাহা করার জন্য। এই জন্য বঙ্গবন্ধুর আমলে এটা ইন্দিরা গান্ধীর সাথে একটা চুক্তি হয়েছে, এবং আমাদের ছিটমহলগুলো ভারতকে অনেক 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 ছিটমহল কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভারত এই পর্যন্ত আমাদেরকে কোনো ছিটমহল ফিরিয়ে দেয়নি। দিল্লি কাদের ভাই, এই এই বিষয়টা আমরা একটু পরিষ্কার, ছিটমহল বলতে আমরা আসলে কোন এলাকাগুলোকে মনে করছি, আসলে বিষয়টা কি? আমরা সাধারণ জনগণ এই ছিটমহল বলতে কি বুঝতে পারছি? ছিটমহল গুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তটা আছে কিছু অংশ এখানে ভিতরে, মানে অর্থাৎ বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে গেছে, কিছু অংশ ভারতের, কিছু অংশ ভারতের কিছু অংশ ঢুকে গেছে, এবং এটা বাংলাদেশ সীমান্তের ভিতরে ঢুকে গেছে। এটা আবার ভারতের আমাদের বাংলাদেশের কিছু অংশ ভারতে ঢুকে গেছে, যেমন বেরোবারি আমাদের বাংলাদেশের ছিল, পাকিস্তান আমলে, পূর্বতন আমলে পাকিস্তান সরকারের অধীনে তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিল, সেটা কিন্তু ভারতের অভ্যন্তরে, ভূমির অভ্যন্তরে, কিন্তু নাগরিকত্ব হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছিল। জি জি। এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার বঙ্গবন্ধুর সাথে যে চুক্তি হলো, তাদের অভ্যন্তরে আমাদের যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা হস্তান্তর করা হয়েছে, কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে তাদের যে অঞ্চলটা ছিল এখন হস্তান্তর করা হয়নি। এই বিষয়টা একটু সমস্যা। জি জি। আচ্ছা, এটা অনেক দিনের সমস্যা, পাকিস্তানের আমাদের সমস্যা ছিল। বাংলাদেশ আমাদের চুক্তি হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিল, এবং দিল্লি সরকারের একটা সহযোগিতামূলক মনোভাব আমরা দেখেছি। কিন্তু এখানে আমরা দেখলাম কি একটা হাস্যকর বিষয়, যে তিস্তা নদীর পানি বন্টনের জন্য ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন, মনমোহন সিং চুক্তি করার জন্য এসেছে। সেই সময় মমতা আসার কথা ছিল, কিন্তু তিনি না আসে এমন করলে যাতে চুক্তিটা না, আয়োজনটা কিন্তু সবাই একসাথে বসেই করা হয়েছে। শেষ মুহূর্তে মমতা বেঁকে বসলেন যে বাংলাদেশকে আমরা এইভাবে কোনো চুক্তি হতে দেব না। এটা কিন্তু প্রতিবেশীদের সাথে একটা ভালো সম্পর্ক রাখার মতো মানসিকতা নেই বলে মনে হয় আমাদের মমতা ব্যানার্জি। তিনি ওখানে জনপ্রিয়, কিন্তু অনেক বিষয়ে কিন্তু মানুষ তার প্রতি বিতশ্রদ্ধ। দিল্লি সরকার চাইলেও কিন্তু এলাকার রাজ্যগুলো যদি সহযোগিতা না করে, দিল্লি সরকার আসলে অনেক কিছু করণীয় থাকে না। এই মমতা নিজেদের এলাকার কিছু রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য আমাদেরকে একেবারে মেরে ফেলার একটা মানসিকতা ওনার, মানে সস্তা জনপ্রিয়তা ধরে রাখার জন্য এটা ও ব্যাঙের ওখানে ছেলেপিলেরা যারা ঢিল মারতো, ওদের খেলা ছিল ব্যাঙের ছিল মৃত্যু।
ঠিক সেই রকমই আমরা এখন মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের এই যে শিলখরে দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু ভারতের সাথে আমাদের নেই। এরকম হয় আমরা তো মনে করছি আরো বন্ধুত্বমূলক বন্ধুত্বমূলক সৌহার্দ্যমূলক এই অবস্থায় আমাদের সংকীর্ণ মুহূর্তে ওনারা আমাদের দিকে ভালোবাসার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসবে। শিলখর দিয়ে তিস্তার পানি দেব না, ছিটমহল দেব না, এই ধরনের সিরিয়াসলি একেবারে মানে আমাদের সাথে যেমন ওনাদের যুদ্ধবিদেহী একটা মনোভাব প্রকাশ করাটা প্রতিবেশী দেশেরা এইরকম আশা করে। এটা কিন্তু আরো একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, আজকের দিন 12ই ডিসেম্বর আমাদের কক্সবাজারবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন হিসাবে গণ্য করা হয়। দৈনিক বাকখালীতে এটা একটা প্রধান শিরোনাম, অন্যতম প্রধান শিরোনাম করা হয়েছে কক্সবাজার মুক্ত দিবস 12ই ডিসেম্বর। 1971 সালের স্মৃতি সেটা ভেসে উঠে আজকে 12ই ডিসেম্বর। আসলে কি হয়েছিল 12ই ডিসেম্বর? আসলে তো আমরা তো 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসাবে গণ্য করে রাষ্ট্রীয়ভাবে। আমাদের জন্য একটু আগে ভাগে আমরা কি মুক্তি লাভ করেছি? বিষয়টা একটু আসলে সারা দেশ থেকে যখন হানাদার বাহিনী চলে যায় অথবা গ্রেফতার হয়, সেটা এই দিনটা ছিল 16ই ডিসেম্বর। আমাদের যে মফস্বল এলাকা কক্সবাজার সীমান্তবর্তী, আমাদের এই যে মুক্তিযোদ্ধা উনি খুব আমাদের এখানে খুব বরণীয় একজন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুবহান সাহেব, উনি লিখেছেন ওনার যে দল ছিল, মুক্তিযোদ্ধারা ছিলেন, ওদেরকে নিয়ে ওনারা কক্সবাজার ঢুকেন, সেদিন প্রবেশ করার পরে এখানে সিটি কোটা যারা রাজাকার এবং যারা সেই ছিল তাদেরকে ধরে আনা হয়েছিল, এবং যারা আটকে পড়েছিল পাকিস্তানি সৈন্য তাদেরকে ধরা হয়েছিল। 11 জনকে ওনারা ধরে ফানিসারা ওখানে ওনারা গুলি করে মারেন। যাই হোক, 12ই ডিসেম্বর কক্সবাজার ইতিহাসে একটা স্মরণীয় দিন। আপনি যেটা বলছেন সেটা সত্যি, এটাকে উপলক্ষ করে ক্যাপ্টেন সুবহান এই লেখাটা লিখেছেন, এবং এটা আমাদের জন্য অত্যন্ত ওদিনকে আমরা প্রথম জাতীয় পতাকা আমাদের এই ভূমিতে, এই মাটিতে, কক্সবাজার মাটিতে প্রথম উড্ডয়ন করতে পেরেছি। এই কারণেই তো মুক্তি আনুষ্ঠানিকভাবে উড্ডয়ন করতে পেরেছি। এর আগে সিটি ভাবে কিন্তু অনেকেই এখানে জাতীয় পতাকা উড্ডয়ন করেছে। আচ্ছা আচ্ছা। এর আগে সিটি ভাবে উড্ডয়ন করে পালিয়ে গেছে, এবং বিভিন্ন জন এটা যেমন কামাল হোসেন চৌধুরী বলেন, আর অনেকেই দাবি করেন যে ওই সময় ওনারা পতাকা উড্ডয়ন করেছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে 12ই ডিসেম্বরই আমাদের এখানে মুক্ত দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তো এটা আমাদের জন্য একটা গর্বের সময়, গর্বের দিন। এটার জন্য আমরা আমাদের সেই অকুতোভয় মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানাই। দৈনিক আজকের কক্সবাজার ফাঁসির আগেই তাণ্ডব, একদিকে টেকনাফ বন্দরে পচন, অন্যদিকে বাজারে পেঁয়াজ সংকট। তারানপুর উপস্থিতিতে বৈঠক আওয়ামী লীগ বিএনপি। জেলার জুড়ে জামায়াত শিবিরের অ্যাকশন, সংবিধান অনুযায়ী নির্বাচনের আসামনের, র‍্যাব পুলিশের সাথে জামায়াত মুখোমুখি অবস্থানে গুলিবর্ষণ। জেলা জুড়ে শিবিরের সন্ত্রাসী তৎপরতা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার্ঘ্যের আয়োজন শুরু। স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের বিরুদ্ধে দেশপ্রেমী জনগণের রুখে দাঁড়ানোর আহ্বান। ফাঁসির রায় স্থগিত হওয়ায় কক্সবাজারের মিশ্র প্রতিক্রিয়া। আরেকটা বিষয়, কানিজ ফাতেমা হাইকোর্টে আপিল করছেন আজ। মালয়েশিয়া যাওয়ার নিরাপদ রুট হিমছড়ি, শহরে জামায়াত শিবিরের নজিরবিহীন অবরোধ। দ্বিতীয় বৈঠকেও একচুল নড়েনি দুই দল। এখানে অবশ্য দৈনন্দিন পত্রিকা আরেকটা অন্য ধরনের, প্রায় সব পত্রিকাই একই শিরোনাম, অবরোধ, ফাঁসি এবং তারানপুর সংলাপ, এইসব বিষয়। এখানে আরেকটা ব্যতিক্রমে দেখা যাচ্ছে, মালয়েশিয়া যাওয়ার নিরাপদ রুট হিমছড়ি, মানব পাচারের নেপথ্যে পুলিশ, এখানে পুলিশকে অনেকটা অভিযুক্ত করা হচ্ছে। মালয়েশিয়া যাওয়ার একটা প্রবণতা আমাদের এই অঞ্চলে বিভিন্ন দেশ থেকে, দেশের বিভিন্ন এলাকা থেকে আসে, এবং আমাদের এই অঞ্চলটাকেই নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণটা কি? এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, এইসব বিষয় কোনো বিষয় কি বিবেচনায় আনা হচ্ছেন না এই বিষয়গুলো?
আমাদের তো প্রশাসন যন্ত্র অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। আমরা শুনেছি যে যারা সীমান্ত পাহারা দেন অথবা পাহারায় রত আছেন তাদেরকে কিছু টাকা দিলেই বিভিন্ন কাজকর্ম করা সম্ভব হয়, এবং বিশেষ করে টেকনাফে ইয়াবা যারা ব্যবসা করেন, আমাদের দেশটাকে যে ইয়াবা ভর্তি করে ফেলছেন, এটা মাদক দ্রব্যের আকারে পরিণত করেছে, তারাও কিন্তু শীর্ষস্থানীয় খুব প্রভাবশালী ব্যক্তিগণ এগুলো কাজ করছে। পুলিশ সহযোগিতা তো করছি, না করলে কি এইভাবে যেতে পারে? আর অনেক জায়গায় আমরা এলাকাবাসীকে বলতে শুনেছি যে যারা যাচ্ছে তারা গরিব মানুষ যাচ্ছে, বিদেশে যাচ্ছে, বিমানে করে যেতে পারে, এদিকে যেতে পারে। সরকার বলছে আমরা বৈধভাবে নিচ্ছি, বৈধভাবে যে কতজন যেতে পারছে এটা একটা প্রশ্নের বিষয়। গেলে বা কি এই ধরনের কিন্তু একটা আলোচনা হচ্ছে। যদি যায় মালয়েশিয়া যায়, ওখানে যে কাজকর্ম করে, তাহলে অসুবিধা কি, এটাও বলছে। কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে এটাকে একটা পাচার হিসাবে অভিহিত করা হয় বলেই এদিকে যেতে দেওয়া হচ্ছে না। অবৈধভাবে যাওয়া, পাসপোর্ট নেই, কোনো অনুমতি নেই। এটা যদি কোনো পুলিশ প্রশাসনের কোনো ব্যক্তি, কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা যদি সহযোগিতা করে থাকে, তাহলে এটা হবে খুব দুঃখজনক। সহযোগিতা করছে যে এটা খুবই, এটা শুধু দুঃখজনক নয়, এটা তো অনেকটা আমাদের জেলা হিসেবে আমাদের কক্সবাজারের মূর্তিও নষ্ট হচ্ছে দেশব্যাপী। জি, এটা আরেকটা তারানকো বিষয়টা আমরা ফেলে গেছি। হ্যাঁ, তারানকো যেটা অনেক কষ্ট করেছেন, অনেকের সাথে উনি আলোচনা করেছেন, উনি খুবই ব্যস্ততম সময় কাটিয়েছেন। একটা পত্রিকায় লেখা হয়েছিল উনি চোখে শস্য ফুল দেখছেন। অনেকে বলতে শুনেছি যে উনি রাত্রে নাকি, মানে এটা কাল্পনিক একটা কথা আর কি, অনেকে বলতে শুনেছি যে উনি রাত্রে কেঁদেছেন যে হায় আল্লাহ, আমাকে কোন দেশে ফেললি, আমি তো অনেক দেশ ঘুরেছি, কিন্তু এই ধরনের লোকজনের সামনে, এই ধরনের লোকজনের সামনে আমি পড়িনি। এটা নতুন একটা অভিজ্ঞতা। কারণ সকালে এক কথা বলে আমাদের নেতা নেত্রীরা, বিকেলে আরেক কথা বলে। এমনি বৈঠকটা করেছেন, এটাই ওনার সাফল্য, আর কিছু না। সামনে বসাতে পেরেছেন, মুখ চাওয়া হচ্ছিল না, মুখ চাওয়া যাদের সাথে হচ্ছিল না, দুই নেত্রী, ওই মুখ কোনোদিন একজন দেখবেন না, ছবিতে দেখবেন, এমনিতে দেখবেন না। কারণ এটা একটা জায়গা জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের মতোই বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজনের মুখে একজন দেখবেন না, একজন পৈতৃক ভাবে মানে একজনের সাথে একজন দুশ্মনী হিসাবে ওনার পৃথিবীতে জন্ম নিয়েছেন। একটা দেশের দিকে, একটা মানুষের দিকে ওনাদের চলতে হওয়ার মতো। তারানকোর বৈঠকটা আমরা শুধুমাত্র দুই দলের নিম্ন শ্রেণীর যে কর্মকর্তাদের বৈঠক হিসাবে আমরা ওনার সাফল্যটা মনে করব। কোনোদিন এটা আশার আলো দেখবে না। আমাদের দেশে অন্তত এই ধরনের ঘটনা ঘটেনি যে দুই দল বসে একটা দেশের মানুষ দেশকে ভালোবাসবে, এটা কল্পনা করাও আমাদের জন্য এই যে সামনে ইতিমধ্যে একটা তফসিল ঘোষণা হয়ে আছে 5 জানুয়ারি। আজকে আমি একটা পত্রিকায় দেখলাম 5 জানুয়ারি সরকারি দল থেকে বলা হচ্ছে, 14 দল থেকে বলা হচ্ছে 5 জানুয়ারি নির্বাচন হবে। তাহলে শেষ পর্যন্ত নির্বাচন আদৌ কি হবে, না কি হলে কিরকম হতে পারে, আপনার কি মনে হয়? নির্বাচন পরবর্তী যদি হয়ও, নির্বাচন পরবর্তী সময়টাও আমাদের কিভাবে কাটবে আমাদের জনগণের, সেই হিসেবে আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমাদের আশঙ্কা আছে কিনা, বা আশঙ্কা কোন দিকে? নির্বাচন পরবর্তী সময়টা আমাদের কপালে চিরস্থায়ী দুঃখ আছে। আমরা জাতি হিসাবে অত্যন্ত দুর্ভাগ্যবান আমরা জাতি। আমাদের যে সংকট চিরদিনে আমাদের পিছনে লেগে আছে, এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ওনারা সুখে আছেন, ওনারা এসি রুমে ঘুমাচ্ছেন, হরতাল দিয়ে অবরোধ দিয়ে ঘুমান। আমাদের সাধারণ মানুষ মারা যায়, অনাহারে মারা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য মারা যায়। এগুলো কোনো বিষয় না, এগুলো ওনাদের জন্য কোনো বিষয় না। দেশ এবং জনগণ তাদের কাছে কোনো মূল্যবান বিষয় নয়। ওনাদের মুখের জিহ্বা থেকে বের হবে অবরোধ, ওনার জিহ্বা থেকে বের হবে হরতাল, তারপর উনি দরজা বন্ধ করে ঘুমাবেন। এদিকে আমরা যারা সাধারণ মানুষ আছে ওরা মারা যাবে। আমাদের দুঃখটা চিরস্থায়ী ভাবে আমাদের পিছনে লেগে আছে। আমরা অত্যন্ত একটা দুর্ভাগ্যবান জাতি। যদিও আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের বাংলাদেশের অনেক মানুষের, আমরা দুইজন, একজন মহিলা একজন পুরুষ, হিমালয় পাহাড়ে ওনারা উঠছেন। আমাদের কিশোরগঞ্জের হুমায়ুন কবির
উনি রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আবিষ্কার করেছেন, নাসাতে উনি চাকরি করেন। এই ধরনের অনেক কিছু আমাদের কৃতিত্ব আছে। কৃতিত্ব আছে, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য আমরা অত্যন্ত দুর্ভাগ্যবান হয়ে আছি। এই দুর্ভাগ্য আমাদের পিছু তাড়া করছে, এটা থেকে আমাদের নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নেই। যদি আল্লাহ পাক মনে করেন কোনোদিন যে তোমরা মুক্তি পেলে, হ্যাঁ তোমরা মুক্তি পেলে, সেই জন্য সেই দিনের অপেক্ষায় আমরা থাকি। তাদের যদি সুবুদ্ধির উদয় হয়, সুবুদ্ধির উদয় কোনোদিন হবে না। যদি কোনো ঘটনাক্রমে যদি আমরা মুক্ত হই, মুক্ত হই, তাহলে আল্লাহ পাক করলে সেটা হবে, সেটা কোনোদিন হবে বলে আমরা মনে করি। কারণ যে নেতৃত্ব আমাদের ঘাড়ে বসে আছে, তারা থাকাকালীন আমাদের জাতি কোনোদিন মুক্তি পাবে না। তো ধন্যবাদ ফজলুল কাদের চৌধুরী। আসলে সকলের কাছেই আমাদের হতাশার কণ্ঠ ভেসে আসছে সব দিক থেকে। কোনো আশার আলো কি আমাদের সামনে নেই? আমরা আশার আলো খুঁজছি। সমস্ত জনগণ, সমস্ত জাতি আজ বিজয়ের মাস, এখন বিজয়ের মাস। আজ কক্সবাজার এলাকার মুক্ত হওয়ার দিবস, মুক্ত হওয়ার দিনে আমরা আবার কি বিজয়ী ছিনিয়ে আনতে পারবো না? সকলকেই আমাদের বিজয়ী ছিনিয়ে আনার জন্য সকল জনগণ একসাথে হয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে সেই নতুন বিজয়, নতুন মুক্তি যাতে আমরা খুঁজে ফেলি, সে আহ্বান জানাচ্ছি। এতক্ষণ আমরা উপভোগ করলাম দৈনিক পত্রিকা সময়ের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে লগ ইন করুন www.voicemarina.com। ততক্ষণ একই অনুষ্ঠান আগামীকাল আবার দেখতে পাবেন একই সময়ই নতুন কোনো সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং ভয়েস মেরিনার সাথে যুক্ত থাকুন। সকলকে